টাকার জন্য সেটা নিয়ে আমি আমরা আমার কথা বলবো। বিনিয়োগকারীদের কাছে আমার মনের কথা বলতে পারছি। আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নাই, ওরা আমার প্রাণের মানুষ। শুনেন, প্রাণের মানুষ গালি দিলেও ভালো লাগে, এটা বললাম। তারা আমার প্রাণের মানুষ, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। শুধু তাদেরকে এটা বলবো, তোমরা ঘাবড়ায় যায় আবার সুইসাইড করো না, ঘাবড়ায় যায় হার্টফেল করো না। তোমাদের টাকা নিরাপদ, তোমরা টাকা পাবা। এটা হিসাবের গরু, বাঘেও মারতে পারবে না। মামলা না করে, মামলা করে নাই, মে মাসের 23 তারিখে কোনো কথাবার্তা ছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ করে দেয়। ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরে মে মাসের পরে জুন মাস থেকে আমরা আর কর্মচারীদেরকে বেতন দিতে পারতেছি না। তারা জুন জুলাই 2 মাস দেখলো বেতন দিতে পারি কিনা। যখন জুলাই মাসে দুদক মামলা করে দিল, সমস্ত কর্মচারী বাগান খালি করে চলে গেল, সমস্ত কর্মচারী চলে গেল, শুধু সামান্য কিছু কর্মচারী হেড অফিসে থেকে গেল। আর আমরা কাউকে বেতন দিতে পারতেছি না। আমরা এমনও করেছি, তখন আমাদের 107-8টা গাড়ি ছিল, প্রায় 20-25টা গাড়ি আমরা নগদে বিক্রি করে কিছু কিছু কর্মচারীদের বেতন দিয়েছি। এবার আসেন, আমি টাকাটা কেন দিতে পারি নাই। দুদক আমার অ্যাকাউন্ট যে সেই যে বন্ধ করে দিল, আর আজ পর্যন্ত খুলে দেয়নি। এখন পলাশ ভাই, আপনি আমাকে একটা কথা বলেন, আমি আপনাকে হাত পা বাঁধে দিয়ে বলবো কি, বিশ্ববিখ্যাত সাঁতারু এবার সাঁতার কাটো। আপনারা প্রশ্ন করেন, এখন সময় আসছে। কিন্তু আগে ফ্যাসিস্ট সরকারের আমলে এই কথাগুলো বলার আমরা ভয় পেতাম, বলতে পারতাম না মিডিয়াতে। এখন দুদককে জিজ্ঞাসা করেন, তারা কিসের এখতিয়ারে, কিসের বলে, কোন ক্ষমতা বলে 23শে মে 2012 সালে ডেস্টিনি কোম্পানির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়? তাদেরকে এখতিয়ার কে দিছে? কোনোদিন মামলা না করে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। আমি এটাও বলেছি দুদককে, আমি যখন আমরা কিন্তু সারেন্ডার করছি কিন্তু 11ই অক্টোবর করে দুদকের প্রথম যেটা রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, আমাদের কিছু গ্রাহক টাকা পাবে, 10 কোটি টাকার মতো দিতে হবে, এই টাকাটা অন্তত আমরা গ্রাহকের দিয়ে দিই। বলে কিসের টাকা বলেন? এই জায়গাটাতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এস্টিমেশন কি এখন, কত সংখ্যক গ্রাহক কত টাকা পাবে এখনকার যদি স্ট্যাটাসটা ধরা হয়? এইখানে আপনি, হ্যাঁ বলতেছি, আমরা কিন্তু গাছের প্যাকেজে 10,000 টাকার মানি রিসিট কাটলেও আমরা বহু লোকের 5,000 টাকা লোনে দিয়েছি। মানে তাকে 10,000 টাকার মানি রিসিট দিয়ে, মানি রিসিটের মধ্যে আবার লেখা আছে, কিন্তু নিচে ছোট করে লেখা আছে, এখানে আপনাকে 5,000 টাকা লোন দেওয়া হলো, এই লোনের টাকা মাল্টিপারপাস কোঅপারেটিভ 100 টাকা করে সপ্তাহে আদায় করবে। তার মানে প্রকৃত সে মানি রিসিট যদিও তার 10,000 টাকার, তার কাছ থেকে আমি টাকা রিসিভ করেছি 5,000 টাকা 25টা চারা গাছের বিপরীতে, বা 30টা চারা গাছের বিপরীতে মাত্র আমরা 5,000 টাকা পেয়েছি। কেমন কথা ছিল, সে পরবর্তী 1-2 বছরের মধ্যে ওই 5,000 টাকা কিস্তি করে দিয়ে দিবে। আর 12 বছর পরে, একটু খেয়াল করেন কিন্তু, 12 বছর পরে ওই 30টা গাছে যখন 12তম বছর হয়ে যাবে, প্রতি গাছে সে 2,000 টাকা লাভ পাবে। এটাই ডিল। এখন এখানে কথা আছে, এখানে টাকা পাবে এই কথাটা একদম আপনি সলিড ভাবে বলতে পারেন না। ওই ডিলের মধ্যে যেটাকে আমরা বলি ক ফরমে, সেখানে লেখা আছে গ্রাহক চাইলে টাকা নেবে গাছ প্রতি 2,000 টাকা করে, অথবা গ্রাহক চাইলে অর্ধেক গাছ নিয়ে যাবে। মানে 30টা গাছের মধ্যে 15টা সে তার দখলে নেবে, 15টা আমরা রাখবো। কেন এটা করতে বাধ্য হলাম? আমাদের শরিয়া বোর্ড ছিল তখন। শরিয়া বোর্ড বলছে আপনি যদি লাভ ফিক্স করে দেন এটা সুদের মতো গুণা হবে, তাহলে কি করতে হবে? আপনাকে ভেরিয়েশন দিতে হবে কাস্টমারকে। হয় কাস্টমার 2,000 টাকা করে লাভ নিবে, 30টা গাছে 60,000 টাকা নিবে 12 বছর পরে, অথবা সে 15টা গাছ নিয়ে যাবে, এটা আপনি লেখেন। এইভাবে আমরা চুক্তি করেছি। তার মানে আমরা যদি কোনো লাভ না দেই, খেয়াল করবেন, যদি লাভ সহ দেই তাহলে আমাদেরকে দিতে হবে কাস্টমারকে 10,000 কোটি টাকা। যেহেতু দুদক আমাদেরকে আটকায় রাখছে, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, এবং কোর্ট বলছে না তোমাদের লাভ দিতে হবে না, তোমরা শুধু অরিজিনাল ফেরত দাও, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল দিতে হবে। আমি এত কিছু বুঝি না, আমার বুদ্ধিও একটু কম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু অরিজিনাল টাকাটা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে? অবশ্যই আছে। কারণ কি, যে কোম্পানির যেটা ঠিক, হ্যাঁ হ্যাঁ বলছেন যে লাভ না, অরিজিনাল লাভ আপনি তো গাছ কেটে ফেলছে ওরা, তাই না? দুদক কাটাইছে। লাভ দিতে গেলে আপনাকে বুঝতে হবে, লাভ দিতে হলে আমাকে তো ব্যবসা করতে দেয়নি, আমি তো জেলে ছিলাম 12 বছর। আমি লাভ দেবো কোন সেন্সে? আমি তো প্লান্টেশন মেনটেনই করতে পারি নাই, কারণ আমার প্লান্টেশন গুলো ইন্স্যুরেন্স করা ছিল, জানেন? আমি বুদ্ধি করে তখন ইন্স্যুরেন্স করেছিলাম যে আমার গাছ যদি 3টা ঘটনা ঘটে আমি ড্যামেজ পাবো। একটা ছিল যদি গাছ আগুনে পড়ে যায়, একটা যদি চুরি হয়, আর যদি প্রাকৃতিক দুর্যোগে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি কভারেজ পাবো। আমার সেই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পর্যন্ত দুদক বন্ধ রেখেছে। আমি রিকোয়েস্ট করেছি জেলে থেকে যে আপনারা প্রিমিয়ামটা দেওয়ার ব্যবস্থা করেন, অন্তত গাছের আমরা ক্ষতিপূরণ গুলো পাবো। তারা দেয়নি। তারা বলছে আপনাকে ব্যবসা করতে দিচ্ছে কে? আপনি তো আর কোনদিন জেল থেকে বেরোতে পারবেন না, ভুলে যান আপনি জেল থেকে বাইরে হওয়া।
ধন্যবাদ। আপনি একটা বিষয় নিশ্চিত করেছেন যে বিভিন্ন আইনগত যে জটিলতার কথা আপনি তুলে ধরেছেন, আপনার যারা লাখ লাখ গ্রাহক আছে তারাও এই খবর জানতে পারবে যে তাদের সম্ভবত আমি ভুল করলে আবার শুধরে দিবেন আমাকে, যে তাদের আর লাভ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। না, লাভ পাওয়ার সময় অরিজিনাল কোর্টও তাই বলছে, অরিজিনাল দিতে হবে। লাভ দেবো কেন? লাভের তো আমার কোনো কাজ হয়নি ভাই। আচ্ছা, ভেরি নাইস, আমি আপনি তাদেরকে ক্লিয়ার অরিজিনাল করলেন। দিতে এখন বাধ্য। তাহলে অরিজিনালটা তারা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পেতে পারে? অরিজিনালটা হচ্ছে খুব সিম্পল, খুব সুন্দর কোশ্চেন করছেন। এই কোশ্চেনটাই আমি উত্তর দিয়ে আসতেছি বারবার। অরিজিনাল টাকাটা পাওয়ার জন্য আমাদের কোম্পানিগুলোর যে ব্যাংক অ্যাকাউন্ট, এইটা দুদক খুলে দিতে হবে। দুদক এখনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আটকে রাখছে। আমাদের যে প্রপার্টিগুলো তারা কাস্টডিতে নিয়ে গেছে, সমস্ত প্রপার্টি নিয়ে গেছে, কিন্তু শুধু আমাদের বউ বাচ্চা নেয়নি, আর সব নিয়ে গেছে। তারা নিয়ে তারা পুলিশের কাছে রাখছে, গাড়িগুলো পর্যন্ত নিয়ে গেছে, 109টা গাড়ি। এগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। কোম্পানির আন্ডারে কোম্পানির যে নতুন ম্যানেজমেন্ট আছে তাদের কাছে ফেরত দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে, আমাদের প্রপার্টি ফেরত দিতে হবে। কারণ কি জানেন, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রপার্টি আছে, যে প্রপার্টি সেল আউট করে এই 1200, 1300, 1400 কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। মানে যারা দেখছেন বা যারা পরে দেখবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তাদের আশা এবং আশঙ্কার জায়গাটা কোন জায়গায় আপনার কথার মধ্যে থেকে। আমরা একটু ফিরে আসতে চাই যে আপনার রাজনৈতিক দল নিয়ে সাধারণভাবেই মানুষের মধ্যে কথাবার্তা চলছে যে আপনি আপনার যে কর্মকাণ্ডের কারণে যে আপনার ইমেজ, সেটাকে ঢাকার জন্য আপনি হচ্ছে যে এই দল গঠন করছেন। 2 নম্বর হচ্ছে যে আপনি নিজেও সম্ভবত গণমাধ্যমে বলেছেন যে শুধু রাজনৈতিক দল না থাকার কারণে আপনি জেল থেকে বের হতে পারছিলেন না। আপনি এই বিষয়ে যদি একটা ব্যাখ্যা দেন। আমি মনে করি আমি রাজনীতি শুরু করেছি, একদম চিন্তা শুরু করেছি 22 সাল থেকে, যখন আমাকে মিথ্যা মামলা দিয়ে 12 বছর সাজা দিল। তখন আমি আর চেয়ারম্যান হোসেন সাহেব বসে আলাপ করতেছিলাম কোর্টে, যে আমরা কিছু করলাম না, আমাদেরকে সাজা দিল কেন? তখন উনি আমাকে বলতেছে যে বোধহয় সম্ভবত আমরা কোনো রাজনীতি করি না। আজকে যদি আমরা ইসলামিক দলও করতাম, হেফাজতে ইসলামও করতাম, তাহলে আমাদেরকে হয়তো এতটা কষ্ট করতে হতো না। তখন আমি বলছি, হেফাজতে ইসলাম তো একটা সংগঠন, এটা তো রাজনৈতিক দল না। তখন বলে যে দেখেন, বাংলাদেশের রাজনীতির চর্চাটা এত বাজে, আমরা কি একটা কাজ করতে পারি, চলেন তো। আমি বলছি কি, যে আমরা একটা আন্দোলন করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবং আমরা তখন কতগুলো জিনিস লক্ষ্য করেছি জেলখানায়। শুধু আমরাই যে নির্যাতিত হয়েছি পলাশ ভাই, তা না, কিন্তু আমি বহুত গণমাধ্যমের কর্মীকে দেখেছি নির্যাতিত হইতে ইয়াতে জেলখানায়, গণমাধ্যম কিন্তু বহু ব্যবসায়ীকে নির্যাতিত হইতে দেখেছি, বহু কি বলবো, মানে বিভিন্ন স্তরের। ইভেন আমি এমন এমন বন্দি পেয়েছি যার বয়স মাত্র 16, 17, 18 হয়নি। আমি 16 বছরের, আমি একদিন যখন 5 বছরের এক বাচ্চাকে বন্দি দেখেছি আমার বিল্ডিং এ সূর্যমুখীতে, আমি সরাসরি ইয়ে করেছি, তলব করেছি সুপারকে, যে 5 বছরের বাচ্চা জেলখানায় কি করতেছে, তাকে কেন জেলখানায় ঢুকতে দেওয়া হলো? আমাকে সুপার বলছে আমি জানি না, জজ কোর্ট থেকে তাকে সাজা দিছে। কেন সাজা দিছে? তার পকেটে নাকি মাদক পাইছে। খেয়াল করেন, একটা 5 বছরের বাচ্চার পকেটে যদি মাদক পায়, পলাশ ভাই বলেন তো, তাকে কি এরকম কেরানীগঞ্জ জেলখানায় সাজা একটা জিনিস পাঠাইতে আমি পারে? বলতে চাই, একটু খুব সিরিয়াস ডিসকাশন হয়ে যাচ্ছে। আপনার হাতে যে আংটি, এই আংটির স্টোনের নাম কি? আমরা সবাই একটু জানতে চাই। ব্লু কালার। এটার নাম হচ্ছে নীলা। আচ্ছা, এটা দিয়ে কি হয়? কিছুই না, এটা আমার পছন্দের পাথর। একটা আমি কথা, সবসময় আপনি নীলা পাথর। জেলখানার কথা বলছিলেন যে আপনার নামে একটা অভিযোগ আছে যে আপনি অসুস্থতার অজুহাত দেখিয়ে জেলখানায় এসে আপনি জুম মিটিং এ আপনার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করার না, আমি একটা খবর অসুস্থতার আমরা অভিযোগ দেখি না। আমি সেটা, আমাকে কি কথা বলতে দেওয়া হবে নাকি আবার কাট করবেন? না না না, আপনি তো কথা বলছেন। আচ্ছা বলি, আমি যে জুম মিটিং করেছি এটার আমি পারমিশন নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিভাবে নিয়েছি বলি, আমাকে 2016 সালে 20 জুলাই রুহুল কুদ্দুসের কোর্টে, মহামান্য রুহুল কুদ্দুসের কোর্টে আমাদের দুজনকে জামিন দেওয়া হয়। সেই জামিনকে রহিত করে আপিল বিভাগ কি করলো, 13 নভেম্বর একটা রায় দিল যে তুমি জেলখানায় থেকে মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য গাছ বিক্রি করে এই টাকা তুমি দুদকের চেয়ারম্যানের কাছে দাও, আর ততদিন পর্যন্ত তুমি জেলখানায় বসে ব্যবসা করতে পারবা, মিটিং করতে পারবা, সব ধরনের কাজকর্ম করতে পারবা, ব্যাংক চেকে সই করতে পারবা। তখন আমি কি করলাম, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে আমার ক্লায়েন্টের সাথে জেল গেটে সাক্ষাৎ করার জন্য সুযোগ দেওয়া হোক। তখন তাদেরকে যখন আমি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের ওই রায়টা দেখালাম, যেটা 13 নভেম্বর 2012 সালে সুরেন্দ্র কুমার সিনহা দিয়ে গেছিল, তখন জেল কর্তৃপক্ষ বাধ্য হইল আমার সাথে, আমার ক্লায়েন্টের সাথে জেল গেটে দেখা সাক্ষাৎ করার এবং মোবাইল ফোন ব্যবহার করার
বাধ্য হলো। কারণ কি কিভাবে লেখা আছে জানেন? ওটা চাইলে আমি আপনাকে পাঠিয়ে দেবো যে কোনো সময়। এভাবে লেখা আছে, উই ডাইরেক্টেড টু দ্য জেল অথরিটি সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল জেল কেরানীগঞ্জ অ্যান্ড কাশিমপুর, কারণ কাশিমপুর হোসেন সাহেব থাকে, টু অ্যালাউ অল সর্টস অফ কোঅপারেশন টু দ্য, এই যে আমরা মানে যারা আমাদের আবেদন করেছি তাদের কথা লিখছে, all sorts of cooperation as when necessary such as board meeting resolution জুম মিটিং লেখে নাই, এইগুলো সব লিখছে, মানে সব কিছু করতে অনুমোদন দিয়ে দিছে। দেওয়ার পরে আচ্ছা, যখন আমরা 2020 সালে আপনার কথা কিন্তু আমরা একটা ব্যাখ্যা পেয়ে গেছি, আপনার দিক থেকে একটা ব্যাখ্যা না পেয়ে আরেকটু গেছি। শেষ করি, হয়নি তো পলাশ ভাই, জি, একটু জি, বলি বলেন। আমি। জি, 20 সালে যখন কোভিড আসলো, কোভিড মানে আপনার যেটাকে বলে যে করোনা, তখন আমি তখন আইজি সাহেবের সাথে যোগাযোগ করলাম যে আমি তো এখন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না, আমি কিভাবে যোগাযোগ করব। তখন উনি বলছে যে আপনি কি চান, আমি বলছি আমি জুম মিটিং এ মানুষের সাথে কাজ করতে চাই। উনি বলছে এইটার অথরিটি আমি না, এটার অথরিটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমি ভুইয়াকে দিয়ে, ভুইয়া তো আমাদের সিও, যেহেতু আমি বন্দি আছি আমি তো আর সরাসরি দরখাস্ত করতে পারবো না, আমার পক্ষে শামসুল হক ভুইয়া দরখাস্ত করেন সিইও ডেস্টিনি গ্রুপ হিসাবে করে, সেখানে কিন্তু উনি জুমের পারমিশন নিছে, নিয়ে সেটা সচিবালয়ে পাঠাইছে। সচিবালয় কি করেছে, এটা জেল কর্তৃপক্ষকে পাঠাইছে যে বন্দিকে তার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক। আমি সেই সুযোগ সুবিধা নিয়ে কিন্তু জুম মিটিং করেছি, আমি কিন্তু অস্বীকার করতেছি না, আমি জুম মিটিং করেছি। রাইট, আমরা বুঝতে পারছি যে আপনি সব আইন কানুন মেনেই জুম মিটিংটা করেছেন। আপনি এখন একজন মুক্ত মানুষ, আপনি রাজনৈতিক দল করছেন, মানুষের অধিকারের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে যে কোনো অভিযোগে আটক বা কয়েদ যিনি আছেন তার কি এই পারমিশনটা পাওয়ার কথা যে কোনো ভাবে? আমি তো বলি কথা, ইভেন সুপ্রিম কোর্ট এটাও দিতে পারে না। আমি মহামান্য সুপ্রিম কোর্টে করতে চাচ্ছি না, কারণ আমার আদালত অবমাননা করতে চাচ্ছি না, বাট এই ঘটনাটা ঘটছে পলাশ ভাই, ইউ হ্যাভ টু সি মাই জাজমেন্ট। এই ঘটনাটাই ঘটেছে। ইভেন কি লিখছে জানেন, সমস্ত কমার্শিয়াল ব্যাংকে নির্দেশ দিছে আমার ব্যাংক চেক যদি সই করি এটা যেন অনার করা হয়। না, এই বিষয়টা কেমন খটকার না যে আপনি একটা অভিযোগে সেটা প্রমাণ হোক, বিচার হোক, যে কোনো অবস্থায় আপনি কারাগারে আছেন, আপনাকে এটা তাহলে আদালত মহামান্য, তাহলে এটা আপনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রশ্ন করেন, আমাকে করেন না। আপনাকে সাধারণ মানুষ হিসেবে বলছি, আপনি একজন রফিকুল আমিন বাদী দেন, হ্যাঁ, আপনি ডেস্টিনি বাদী দেন, এটা কি হওয়ার কথা? এইটা হওয়ার কথা কিনা আমি জানি না, বাট এটা দেওয়ার সময় একটা কথা মুখে বলেছে সুব্রত, বলছে ভারতের সাহারা গ্রুপের কি জানি একজন আছে, যাকে ওকে যেভাবে জেলখানায় সব ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, ব্যবসা মানে মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, তাকে নাকি অফিস করতে দিচ্ছে, তাকে হ্যান্ডফুল এমপ্লয়ি দিয়েছে জেলখানার ভিতর, আমি জানি না, এগুলো শুনেছি। তারপর তাকে নাকি মোবাইল ফোন ইউজ করতে, সবকিছু করতে দিচ্ছে। সুব্রত, তার নাম ছিল বোধহয় সুব্রত, সাহারা গ্রুপের, তাকে কিন্তু সব ফ্যাসিলিটি দেওয়া, ওই যে 20,000 কোটি রুপির যে ব্যাপারটা ছিল, তাকেও নাকি জামিন না দিয়ে এইভাবে রাখছে। সেই এক্সাম্পলটা সুরেন্দ্র কুমার সিনহা দিয়েছে। সিনহা বলেছে আমি একই প্রক্রিয়ায় জাজমেন্ট করে দিলাম, এরা দুজন জেলে থাকবে, জেলে থেকে মানুষের টাকা পয়সা কিভাবে ফেরত দেবে এই বিষয়ে জেল কর্তৃপক্ষের সব ধরনের সহযোগিতা করতে হবে, সব ধরনের, অল সর্টস অফ কোঅপারেশন অ্যাজ ওয়েন নেসেসারি, এইভাবে লেখা। আমরা এই প্রশ্নটা শুধু আপনাকেই তো করিনি, যারা দেখছে, যারা দেখবে, তাদের যে কমন সেন্স বা লিগ্যাল সেন্স সেগুলোর উদ্দেশ্যে করেছি। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি কি রাজনৈতিক দলের ঘোষণাটা দিলেন নিজের প্রোটেকশনের জন্য? তো এটা এক ধরনের স্টেটমেন্ট আপনার কাছ থেকে এসেছে। প্রোটেকশনের জন্য আল্লাহ ছাড়া আপনাকে কেউ প্রোটেক্ট করতে পারে না, এটা ভুল ধারণা। রাজনীতি দিয়ে মানুষ কোনোদিন নিজেরা বাঁচাতে পারে না। বহু রাজনীতিবিদ মারা গেছে, রাস্তাঘাটে অবলীলা মারা গেছে, এটা বড় কথা না। আমি দিয়েছি প্রকৃতপক্ষে আইনের শাসন প্রতিষ্ঠা করা, মজলুমের পক্ষে কথা বলা, আমাকে যে জুলুম করা হয়েছে এটার আওয়াজ তোলা, এবং আমার যে 12 বছর অন্যায়ভাবে আটকায় রাখছে এটার ক্ষতিপূরণ দাবি করে আমি মামলায় যাব। আপনার সাথে তো তৎকালীন সরকারের ভালোই সম্পর্ক ছিল, তাই না, নাকি? জি। কি ধরনের ভালো সম্পর্ক বলেন? আপনি বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রামে স্পন্সর করতেন একটা বিগ। আমি এটা তাহলে আমি বলি, আমার পলাশ ভাই আপনার মধ্যে মনে আছে, আমার ব্যবসাটা শুরু হয়েছে বিগত বিএনপি সরকারের আমলে 2001 সালে, এবং 2001 সাল থেকে 2006 সালে ইউটিউবে যদি আপনি ঢুকেন, ডেস্টিনির যত প্রোগ্রাম আছে সেখানে তৎকালীন বিএনপি সরকারের সমস্ত মন্ত্রী আসছেন, আমার সম্বন্ধে ভালো ভালো কথা বলছেন। এটা গেল 2006 সাল পর্যন্ত। এরপরে 2006 সালের পরে 2007 সাল 8 সালে ছিলেন আপনার জরুরি সরকার। সেই সময় আমি একজনের নামই বলবো শুধু, সাবেক গভর্নর আতিয়া রহমান,
তারপরে মনে করেন এই ইত্তেফাকের রাহাত খান, এরকম আপনার বড় বড় সোশ্যাল অর্গানাইজেশন লোকেরাও কিন্তু আমার সাথে এসে আমার এই মঞ্চে আমার পক্ষে আমাকে উৎসাহ দিয়ে গেছেন। কেমন অনেক ভালো ভালো লোকেরা। এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসছে, তখন আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদেরকে আমরা দাওয়াত দিতাম, ওনারা আসতেন, ওনারা একটা কথাই বলতেন যে আপনি যে প্রাইভেট সেক্টরে উদ্যোক্তা তৈরি করতেছেন এটা প্রশংসা করার যোগ্য রাখে, দাবি রাখে। তো আমি যে শুধু একটা পার্টিকুলার দলকে যে করেছি, দাওয়াত দিয়েছি, এই কথার মধ্যে সীমাবদ্ধ নয়। ইভেন আমরা রিলিজিয়াস পিপলকেও দাওয়াত দিয়েছি আমাদের অনুষ্ঠানে। ইভেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, ইভেন ভিসি, ইভেন আপনার যে ডক্টর এমআর খান একজন চিকিৎসক, এবং অনেক সময় দেখা গেছে আমরা অনেক সোশ্যাল ওয়ার্কারকেও কিন্তু দাওয়াত দিয়েছি। যেমন আমি আপনাকে কথা প্রসঙ্গে করতেছি, আপনি কোট করেন না, একজন কবি যিনি বর্তমানে একটি পত্রিকার সম্পাদক হিসেবে আছেন, আমি ওনার নাম নিতে চাচ্ছি না, উনিও তো আমার অনুষ্ঠানে এসে অনেক প্রশংসা করে গেছেন। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রবলেমটা মানে আপনার গভর্নমেন্টের সাথে হয়নি, কোন গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের লোকের সাথে হয়েছে। গভর্নমেন্টের সাথে হয়নি বলতে ওটা অনেক বড় একটা এলাকা দিচ্ছেন আপনি। গভর্নমেন্টের কিছু কিছু লোকের সাথে হয়েছে, গভর্নমেন্টের পৃষ্ঠপোষক কিছু লোকের সাথে হয়েছে, যারা গভর্নমেন্টের ক্ষমতা করতো, ভোগ করতো, ক্ষমতা প্রয়োগ করতো মানুষের উপরে। এরকম কয়েকজন ব্যক্তি তৎকালীন সরকারের ক্ষমতা আমার উপরে প্রয়োগ করে আমার এই ক্ষতিটা করেছে। সেক্ষেত্রে আমরা একটু আফসোসই করতে হচ্ছে, কারণ হচ্ছে আপনি অনেকগুলো গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া প্রজেক্টের স্পন্সর ছিলেন, আপনি বিপিএল এর স্পন্সর ছিলেন, টি20 স্পন্সর ছিলেন, আপনি মুক্তিযুদ্ধের জাদুঘরের সাথে সেখানকার নির্মাণের জন্য ডোনেশন করেছি আমরা, 3 কোটি 3 লাখ টাকা দিয়েছেন। তারপরেও ক্ষমতার কেন্দ্রে কারো কেউ আপনার উপর নাখোশ হয়েছে, এটা আসলে দর্শকদের উদ্দেশ্যেই আমি ছেড়ে দিতে চাই। আমি তো মনে করি না মোটা দাগে কোন সরকার নাখোশ ছিল, এটা বলা ঠিক না। নাখোশ ছিল আমার উপরে কয়েকজন ব্যক্তিবর্গ যারা ক্ষমতার শীর্ষে ছিল, এরকম কয়েকজন ব্যক্তিবর্গ যারা ক্ষমতার শীর্ষে ছিল, যারা দুদক নামের সংগঠনকে নিয়ন্ত্রণ করত। এর বেশি আমি আর বলতে পারলাম না। যদি চান তারা এখন জেলে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কিছু প্রশ্ন এসেছে যেগুলো হচ্ছে যে আমি জানি না আপনি কমফোর্ট ফিল করবেন কিনা। আপনার স্ত্রী তো আমি কমফোর্ট ফিল করব, যে কোনো কোশ্চেন। আপনার স্ত্রী তো এখনো জেলে। জি। অনেকেই বলছে যে আপনারা সবাই কানাডার পাসপোর্টধারী। আমি নাগরিক, কানাডার পাসপোর্টধারী না, আমি কানাডার নাগরিক বহুদিন থেকে, 93 সাল থেকে নাগরিক। আমি 93 সাল থেকে নাগরিক। জি, সেক্ষেত্রে আপনাকে আপনার কথার উপরে মানুষ কিভাবে বিশ্বাস রাখতে পারবে যে কোনো সময়? আমি 93 সাল থেকে নাগরিক, আমাকে বিশ্বাস করার দরকার নাই, আমার কাছে তাদের কোনো টাকা নেই, সেই কথাটা এখন বলতে চাচ্ছি। সমস্ত টাকা রাখা হয়েছে চাই যে অনেকেই বলছে যে লাখ লাখ গ্রাহক, তাদের একটু ব্যাপার আপনি একটু আগে বলেছেন, আবার বলছেন যে আপনার কাছে তাদের কোনো টাকা নেই। এটা আমার কাছে না, কোম্পানির কাছে পায়। তারা কোম্পানির কাছে পায়, অবশ্যই পায়। তাদের কাছে যে মানি রিসিট আছে, সেই মানি রিসিটে দেখেন কোম্পানির নাম লেখা না, রফিকুল আমিন লেখা। আমি আপনার সাথে 1 মিনিটের একটা গল্প বলতে চাই। বলেন। গল্প হচ্ছে যে যখন প্রথম অটোমোবাইল তৈরি হলো পৃথিবীতে, জিনিসগুলো তৈরি হতো কিভাবে? বিগ বিগ ইঞ্জিনিয়ার তো এসে করে নাই, না, করেছে হচ্ছে যে ধরেন গ্যারেজ ছিল যার, যে একটু ঠিকঠাক করতো, লোহা লক্করের কাজকর্ম করতো, তাদের ব্রেন থেকে হচ্ছে যে ধীরে ধীরে। না, এটা সঠিক না। তাইলে বিখ্যাত অটোমোবাইল কোম্পানি ফোর্ড কোম্পানিকে আপনি কিন্তু তাইলে ছোট করে দেখতেছেন। আপনি না, আমি ছোট করে দেখছি না, আমি জাস্ট একটা গল্পের সূত্র বলছি। ডেফিনেটলি এটার একটা এস্টাবলিশমেন্ট আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমি শুধু ফোর্ডের কথাই বলি। অবশ্যই এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু ফোর্ড কোম্পানির কথাই বলি। ফোর্ডের যে গাড়িটা তৈরি হয়েছে, উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। উনি ফোর্ডের গাড়ি আবিষ্কার করেছেন। আপনার কথা ঠিক। আমি যে টোকাই ছিলেন না, উনি কোনো গ্যারেজের মেকানিক ছিলেন না। আমি যেটা বলছি যে অনেক আমরা আবার ছোট যারা কাজ করে তাদেরকেও ছোট না করি। আমি শুধু বলছি যে যখন এই ধরনের কোনো প্রোডাক্ট তৈরি হতে লাগলো, তখন যে তৈরি করছে কোনো একটা প্রবলেম হলে তো তাকে যে মারধর করতো বা বড় ধরনের প্রবলেম হতো। হ্যাঁ, তো যে তুই কি একটা জিনিস তৈরি করে দিলি, আমার এটা তো চলে না, এরকম সমস্যা যখন অনেক বাড়তে থাকলো, আমরা যেটাকে পিজুট বলি, ফ্রেঞ্চ পুজো বলে ওরা, গাড়ির ব্র্যান্ড যেটা, তো তখন দেখা গেল যে ব্যক্তির উপরে কেন অ্যাটাক আসবে, এটা তো একটা ফরমেশন দরকার। তখন মূলত কোম্পানির সিস্টেমের যাত্রা শুরু হলো। এটা একটা গল্প হতে পারে, মোটিভেশনাল কোন একটা, এটা গল্প। আমি আপনাকে বলি, সেটা হতে পারে। আপনার কথা শুনে সেটা মনে হলো আমার কাছে। না, কোম্পানি ফর্ম করেছে। আপনি যদি কোম্পানি আইনের বই পড়েন দেখবেন, কোম্পানি প্রথম পৃথিবীতে কোম্পানি ফর্ম করেছে ব্রিটিশরা।
এবং তারা এর আগে কি করতো, তারা ওই ইয়ের মতো আপনার ওই সিন্ডিকেট ব্যবসা করতো, ব্যবসায়ীরা একটা সিন্ডিকেটের ব্যবসা করতো, তখন তাদের মধ্যে খুব মারামারি ঝগড়া হইতো, তখন ব্রিটেনের রাজ পরিবারই তখন কোম্পানি ফরমেশন করে দেয়, আমি যেটা ওকে, কোম্পানি আইনে থ্যাংক পড়েছি। ইউ আমাকে এবং এই সেই নলেজটা কোম্পানি আইন দেওয়ার জন্য বহুবার ধন্যবাদ। তার মানে পরিবর্তন আপনি হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে কোনো পাওনা নেই, ডেস্টিনির কাছে পাবে। ডেস্টিনি নিয়ে কি আপনি আবারও ফিরতে চান কিনা, কি পরিকল্পনা? অবশ্যই, কেন আমি না ফেললে কিন্তু এই পাওনাদারদের টাকা স্মুথলি ফেরত দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ এখন যারা বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন আছে আমি তাদেরকে ছোট করব না, বাট তাদের ক্যাপাসিটি খুব লিমিটেড। আমি দেখেছি এখন বর্তমানে যারা বোর্ডে আছে প্রায় আমাদের 13 জন আছে আমাদের থেকে, আর শেখ হাসিনার আমলের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়েছে কোর্ট থেকে 4 জন, এই হলো কতজন, 17 জন। আমি এদের সাথে কথা বলেছি, কাপল অফ টাইমস বসেছি, আমি দেখলাম এদের যে ক্যাপাসিটি অত্যন্ত লিমিটেড এদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, কারণ এদের অনেকের মাথার মধ্যে এইটাও নাই যে কোথায় কোথায় অ্যাসেট আছে, আশ্চর্য এটা জানেন। তখন তারা একমত হয়েছে যে ঠিক আছে আমরা একটা কাজ করি, যেহেতু মহামান্য হাইকোর্ট বলেছে আমরা একজন এমডি অথবা একজন সিও নিয়োগ দিতে পারবো, তারা দিতে পারবে, কিন্তু সেটা রফিকুল আমিনকে দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ব্যক্তিকে তারা সিও বা এমডি নিয়োগ দিতে পারবে। তখন আমি প্রস্তাব দিয়েছি, যেহেতু এই সমস্ত লোক একসময় আমার দিকে তাকিয়ে আমার লেকচার শুনে ডেস্টিনি কোম্পানিকে টাকা দিয়েছে, আপনারা দয়া করে আমাকে সিইও হিসেবে নিয়োগ দিয়ে আমাকে একটা এজেন্ডা দেন যে এখন ঠিক আছে আপনি মানুষের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় এই ব্যবস্থা করেন। আমি এই প্রস্তাব কিন্তু দিয়ে রাখছি এবং এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। বর্তমান কেউ বোর্ড কেউ গ্রহণ বলছেন যে করেছে। হ্যাঁ জি, কেউ কেউ বলছেন বর্তমান যে বোর্ড আপনি এই প্রস্তাব গ্রহণ করে তারা কি বলেছে শুনেন, আমাকে এই গত লাস্ট টাইম যখন কথা হয় তখন তারা বলেছে আর একটা মাস সময় দেন, আমরা 1 মাসের মধ্যে আপনাকে নিয়োগ দিচ্ছি। আমি জিজ্ঞাসা করছি ব্যারিয়ারটা কি, আপনারা 1 মাস সময় কেন নিচ্ছেন? তখন তারা বলছে যে কোর্টের একটা নির্দেশ ছিল একটা স্ট্যাটিউটরি অডিট করতে হবে, সে অডিট না করে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, সেই অডিট চলতেছে এখন, ডেস্টিনিতে আচ্ছা কিন্তু অডিট চলতেছে। ওকে, বৈশাখী টেলিভিশনের সাথে আপনার বর্তমানে সম্পর্ক কি? আমার সাথে তেমন কোনো সম্পর্ক নাই, আমি একসময় বৈশাখী টিভির এই যে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে ইয়ে করতাম, আপনার প্রতিনিধিত্ব করতাম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। এখন আমি বৈশাখী টিভিতে যাই, যেহেতু আমার পার্টনার টিপু আছে সেখানে, আমি টিপুর সাথে আমার তো সে আগের সম্পর্ক রয়ে গেছে, আগের যারা স্টাফ আছে তাদের সাথে আমার এখনো পরিচয় রয়ে গেছে। আমি সেখানে যাই, দিনে বেলা 12টা 1টার দিকে যাই, অনেক সময় সন্ধ্যার দিকে চলে আসি, সারাদিন এখানে থাকি, আড্ডা মারি, খাওয়া দাওয়া করি। সেখানে আমার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো পদবি নাই। আচ্ছা, কিন্তু অনেকে বলছে যে প্রাতিষ্ঠানিক পদবি না থাকলেও আপনার কথাতেই সবকিছু হচ্ছে আর কি, সেটা আপনাকে জানিয়ে রাখলাম। যদি কার আপনি কথাতে চলে, কে আমার কথা শুনবে? আপনি কি মনে করেন মানুষ আজকাল এত বোকা রয়ে গেছে নাকি? আমার কথা কি বর্তমান ডিএমডি শুনবে না হেড অফ নিউজ শুনবে? একটা কাজ করেন না কেন, আপনি হেড অফ নিউজকে জিজ্ঞাসা করে দেখেন আপনারা কেউ রফিকুল আমিনের কোনো কমান্ড নিছেন কিনা কখনো। ওকে ওকে, আচ্ছা এবার আমি দীর্ঘক্ষণ আলোচনা করতে চাই না। আমরা আপনার রাজনৈতিক দল নিয়ে অসুবিধা আপনার নাই, কি আমি আপনাকে পরিকল্পনা? পলাশ ভাই একটা কথা বলি, আজকে আমি হ্যাঁ, আপনার সামনে এদের সাথে মন খুলে কথা বলতে চাই। আমি যদি আরো 1 ঘন্টা আটকে রাখেন আমি রেডি আছি, 1 ঘন্টা বলেন। আচ্ছা বলেন তো, ডেস্টিনি বা আপনার যেসব মাল্টিপারপাস সোসাইটি, ট্রি প্ল্যান্টেশন সব মিলে আপনাদের সম্পদের পরিমাণ কত এখন? বুক ভ্যালুতে কিন্তু কম, বুক ভ্যালু বুঝছেন তো, দলিল ভ্যালু আর কি। আমরা যখন কিনেছি, হ্যাঁ, আমাদের কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, আমরা খুব বার্গেন করে কিনেছি টাকা থাকার কারণে। তাই আমরা মনে করেন বুক ভ্যালু নিয়েতে আপনার ছিল হচ্ছে 660 crore টাকা ছিল শুধু মাল্টিপারপাসের। আবার ডেস্টিনি 2000টা আমার এই মুহূর্তে মনে নাই, ট্রি প্ল্যান্টেশনের ধরেন এরকম 235 কোটি টাকার মতো বুক ভ্যালু ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলার বর্তমান যে বাজার ভ্যালু যেটা আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি, ট্রি প্ল্যান্টেশনের জায়গার ভ্যালু আছে 6000 কোটি টাকা, আর ট্রি প্ল্যান্টেশনের আছে হচ্ছে প্রায় 3000 কোটি টাকা, আর ডেস্টিনি 2000 জায়গার ভ্যালু আছে প্রায় 1200 কোটি টাকা। সব মিলিয়ে ধরে রাখেন 8000 কোটি টাকা টোটাল ডেস্টিনি গ্রুপে। আর এটার বিপরীতে আমাদের দায় হচ্ছে মাত্র 3000 কোটি টাকা ডেস্টিনি গ্রুপে, মাত্র 3000 কোটি টাকা আপনার তো দুটি মামলায় সাজা হয়েছিল সম্ভবত, তাই না? সাজা হয়েছে। তার মধ্যে একটি মামলা সমবায় সমিতি যেটা, সেই মামলা আমাকে ঠিক সাজা শেষ হওয়ার 1 দিন আগে জামিন দিয়ে দিছে, সাজা রহিত করে, এবং 200 কোটি টাকা জরিমানা যেটা সেটাও রহিত করে দিছে। আমি এখন জামিনে আছি, কিন্তু আমার যদি জামিন ক্যান্সেল হয়ে যায় তাহলে ওই মামলা আমাকে আর 1 দিন সাজা খাটতে হবে। আমি 11 বছর 11 মাস 29 দিন সাজা খাটার মানে হাজত থাকা অবস্থায় আমাকে মহামান্য হাইকোর্ট কোনো একটা কারণে আমাকে হঠাৎ করে জামিন দিয়ে দিছে 1 দিন আগে। তা আমি এটা জামিনে আছি, এটা হলো সমিতির, সেটা আমি জামিনে আছি, এবং সেটা আমার ইয়ে হয়েছে 200 কোটি টাকা যেটা দ্বন্দ্ব সেটা রহিত করে দিছে। আপনি ভালো করেই জানেন
কোনো একটা মামলা যদি জজ কোর্টে রায় দেয়, সেটা যদি হাইকোর্ট রহিত করে এবং আপিল বিভাগের নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে কনভিক্টেড বলতে পারেন না। ওকে, একজন প্রশ্ন করছে যে জেলখানায় বসেও আপনি 170টি কোম্পানির অনুমোদন নিয়েছেন আপনার অনুসারীদের আমি ব্যবহার অনুমোদন করে। দেই কেমনি? তারা যেটা বলেছে এটা খুব ফানি, আমি বুঝছি। আমি জেলখানায় থাকা অবস্থায় একটা ব্যাপার ঘটেছে, এগুলা খোলামেলা কথা বলি, কোনো সমস্যা নেই, কেউ তো আর আমাকে মারবে না। বলেন বলেন। জেলখানায় বসা থাকা অবস্থায় যখন ডেস্টিনি কোম্পানি বন্ধ, তখন আমাকে তারা বললো যে স্যার আমরা তো কিছু কাজ করতে হবে, আমাদের ডিস্ট্রিবিউটর গুলো চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় চলে যাচ্ছে, বলে বিভিন্ন নেগেটিভ কোম্পানি তৈরি হয়েছে, নামগুলো আমি বলতে চাই না, ওরা ছোট হয়ে যাবে, অনেকগুলো নেগেটিভ এমএলএম কোম্পানি তৈরি হয়েছে, সেখানে তারা সব চলে যাচ্ছে। তো আমি বলছি তোমাদের সমস্যা কি? বলে যে আমরা তো একসময় আপনি বাইরে ডেস্টিনিতে আর লোক খুঁজে পাবো না, সবাই তো অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। তো আমি বললাম তাহলে তোমরা কি করতে চাচ্ছ? বলে আমরা নিজেরা কিছু একটা কাজ করে খাইতে চাই যেটা ডেস্টিনির নাম হবে না। তখন আমি তাদেরকে বুদ্ধি দিয়েছি, এক কাজ করো, তোমরা একটা এমন একটা কোম্পানি করো যেটার নাম হবে D2K অ্যাসোসিয়েট লিমিটেড, অর্থাৎ তোমরা ডেস্টিনির অ্যাসোসিয়েট কিন্তু তোমরা ডেস্টিনির কেউ না। তখন সেই কোম্পানিটা ফর্ম করার ব্যাপারে আমি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছি জেলখানায় বসে, কারণ আমি বললাম আমার সাথে যখন তখন দেখা করতে পারতো মানুষজন। ভুইয়া সম্বন্ধে এইভাবে লেখা ছিল, শামসুল হক ভুইয়া সম্বন্ধে সুরেন্দ্র কুমার সিনহা লিখে দিছে যে এমপি ফরিদগঞ্জ এমপি চাঁদপুর আসন 4-এর ফরিদগঞ্জের শামসুল হক ভুইয়া এই রফিকুল আমিনের সাথে এবং মোহাম্মদ হোসেনের সাথে যখন ইচ্ছা তখন দেখা করতে পারবে, যখন ইচ্ছা তখন। তো উনি আমার কাছে প্রায় সপ্তাহে 7 দিনই চলে আসতেন। আইসা আমাকে বললো যে কি করা যায়, আমি বলছি ওদেরকে একটা কোম্পানি করে দেন, তারা কাজ করে খাক। এইটা হলো প্রথম কোম্পানি D2K অ্যাসোসিয়েট লিমিটেড, যেটাতে ভুইয়া ছিলেন চেয়ারম্যান এমডি, আর এখানে প্রায় 49 জন ডিস্ট্রিবিউটর ছিল, তারা সব শেয়ার হোল্ডার ডাইরেক্টর ছিল। এরপরে তাদের মধ্যে একটা ক্ষোভ আসলো। জেলখানায় একটা পর্যায়ে আপনি মোটামুটি একটা ফ্লেক্সিবল মুডেই ছিলেন বলা যায়, তাই না? না, ফ্লেক্সিবল মুড না, আমাকে জেল কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আমাকে ওই প্রিভিলেজ দিয়েছে আমার ওই জামিনকে রহিত করে। আমি বললাম না আমি জামিন ছিল আমার, ওই জামিন কিন্তু এখনো আছে, ওইটাকে রহিত করেছে 2016 সালের 13 নভেম্বর। আপনাকে ওই রায়টা পড়তে হবে প্লিজ। সেটা আপনার ম্যানেজ করতে কেমন কষ্ট হলো? কোনো ম্যানেজ করতে হয়নি, এটা তো আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমাকে দিবে জামিন, আমি হাইকোর্ট থেকে পেয়েছি জামিন, আমার সেই জামিন আটকে দিয়ে অর্ডার দিছে, এটা তো আমার প্রতি অন্যায় করছে সুরেন্দ্র কুমার সিনহা। উনি ব্যক্তিগতভাবে অন্যায় পারে করেছেন না। আপনার সাথে? কেন অন্যায় করেছে আমি বলি, উনি দেখবেন হাইকোর্ট যে আমাকে জামিন দিয়েছে এটা সঠিক কিনা, তাই না? উনি হাইকোর্টের জামিনকে কনসিডারই করেন নাই। উনি কি করলেন, উনি সোমোটো একটা জাজমেন্ট দিলেন যে আমার হাইকোর্টের রায় দেখার সময় নাই, যদি এই দুইজন বন্দী যদি জামিন পেতে চায় তাহলে তারা যত গাছ আছে, খেয়াল করেন, যত গাছ আছে এগুলা 6 সপ্তাহের মধ্যে কেটে সমস্ত টাকা দুদকের চেয়ারম্যানের বরাবর জমা দিতে হবে। তখন আমি আমার উকিলকে বললাম টাকা হইলো আমাদের, টাকা হইলো আমার বিনিয়োগকারীর কোম্পানির টাকা, আমি দুদকের চেয়ারম্যানের কাছে কেন জমা দেবো? এক, এটা আমি অবজেকশন দিয়েছি। 2 নম্বর ছিল যে আমি 6 সপ্তাহের মধ্যে এত গাছ বেচবো, এখানে তো অনেক গাছের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, আর 6 সপ্তাহের মধ্যে এই কচি গাছ কেন কাটবো? এটা হলো 2। আর 3 নম্বর আমি বলেছি এই 35, তারা বলেছে যে আমার নাকি 35 লক্ষ 81 লক্ষ গাছ নাই, কত আছে? 35 লক্ষ। কেমন? তখন আমি বলেছি এই 35 লক্ষ গাছ যদি এক একটা গাছ করা দিয়ে কাটতে 1 মিনিটও লাগে, তাহলে সমস্ত গাছ কাটতে কিন্তু লাগবে 3.5 বছর। সেখানে আমি 6 সপ্তাহে কিভাবে গাছ কাটবো? এই 3টা কারণে তখন আমি যখন আপিল করেছি তখন আমাকে আবার রিভাইজ করে বলেছে ঠিক আছে তাকে বলো জেলে বসে এই সমস্ত কাজকর্ম করতে, অফিস করতে, মানুষের সাথে ইয়ে করতে, মানুষের যে প্রয়োজন, মানে আমি বলেছি আমার বিনিয়োগকারীরা অস্থির হয়ে গেছে, তো আমার সাথে বিনিয়োগকারীদের দেখা সাক্ষাৎ করা, আমার যে মামলার কি বলে টাকা পয়সা ফেরত দেওয়ার যে বিষয়গুলো, আপনি একটু পড়েন না, আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি এটা কাজ করতে পারেন? আমি জানি আপনি ঢাকা আছেন কিনা, আমি আপনাকে স্ক্যান করে কপি পাঠিয়ে দিতে পারি অথবা হার্ড কপি পাঠিয়ে দিতে পারি আপনার কাছে। আপনি পড়ে আরেকদিন আমরা আসলে কথা বলছি না, যে আপনি পড়ে আপনি তো জানেন যে আপনাকে যেসব প্রশ্ন করা হচ্ছে সেগুলো শুধু একজন ব্যক্তির, আমার ব্যক্তির কোনো প্রশ্ন নয়, এগুলো নিয়ে আমি জানি আপনি আমাকে এটা বলতে হবে না, আমি মিডিয়াতে দীর্ঘদিন আছি, এটা আপনার ব্যক্তিগত প্রশ্ন না, আমি জানি পলাশ ভাই, আপনি মানুষের পক্ষ থেকে প্রশ্ন করতেছেন। আমার তাদেরকে আপনি মানে এখন তারা বুঝছেন না, আপনি মানে এখন তারা, আমি তাদেরকে বলতেছি যে তারা দেখুক, আমি কালকে আপনাকে সেই জাজমেন্টের কপিটা পাঠাই, আপনি তাদের পক্ষ থেকে পড়েন, পড়ে আগামীকাল আবার আমাকে জুমে নিয়ে আসেন।
আচ্ছা, আমাদের ইস্যু থাকলে অবশ্যই আসবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে এসে গেছে, আমি দীর্ঘক্ষণ আসলে থাকতেও চাই না। আমি সবশেষ বলতে চাই যে এই যে রাজনৈতিক দলের আপনার এজেন্ডাটা কি, এর মধ্যে আমার কাছে একজন মেসেজ পাঠালো যে আপনার দল যাতে নিবন্ধন না পায় সেই জন্য ইলেকশন কমিশনে আবেদনও করা হয়েছে, কারণ আপনার যে কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে, সেক্ষেত্রে আপনি কিভাবে এগোবেন? আমার দল নিবন্ধন দেবে কি দেবে না এটা সম্পূর্ণ ইসির নিজস্ব ক্ষমতা, নিজস্ব ব্যাপার। আমার নিয়ম হচ্ছে আমি আবেদন করব, এটা ওনারা বিবেচনা করবেন। এখন যদি আমি একটা ছোট্ট কথা বলি, শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না, যে শকুন গরুটা খাবে মরে গেলে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনার একটা কথা বলি, আমি যে নিবন্ধন করেছি আমি যদি কমপ্লিয়েন্সেস গুলা ফুলফিল করতে পারি, ইলেকশন কমিশন আমাকে নিবন্ধন দেবে। আর আমি যদি কমপ্লিয়েন্স গুলা ফুলফিল করতে না পারি, দিবে না। আমি তবুও রাজনীতি ছাড়বো না, আমি রাজনীতি করবই। কারণ কেন করব আমি আপনাকে বলি, আমি 7টা দফার জন্য রাজনীতি করব, আপনাকে বলে দিই এটা। 1 নম্বর দফা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করব, 2 নম্বর হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করব, 3 নম্বর হচ্ছে সবার জন্য শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে তৈরি করব ইনশাল্লাহ, 4 নম্বর হচ্ছে প্রান্তিক পর্যায়ের গরিবদের জন্য চিকিৎসা বিনামূল্যে, আর মধ্যবিত্তদের জন্য একটা ডিসকাউন্ট রেটে আপনার মনে করেন 50% অফে চিকিৎসা করতে হবে, এই ব্যবস্থা রাখতে হবে, যেন হাসপাতালগুলা মানুষের উপরে যেন মানে কি বলে ব্যবসার কোনো ঢাল না ফালায় দেয়। কারণ এখন তো চিকিৎসাই করা যায় না। এখন আপনি যদি মানুষ নিয়ে হাসপাতালে যান, ওকে রেখে আসতে হবে, কিন্তু আপনি টাকা দিয়ে তাকে ডেড বডিও আনতে পারবেন না, এরকম ব্যবসা শুরু হয়ে গেছে। তারপরে এরপর হচ্ছে কি আমি সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 6 নম্বর হচ্ছে আমি সারা দেশে পরিবেশ দূষণ এটাকে বন্ধ করার জন্য ক্যাম্পেইন করব, আরো বেশি করে গাছ লাগাবো। ইটের ভাটা, দূষিত যে সমস্ত গাড়ি আছে, যে সমস্ত গাড়ির ফিটনেস নাই, যে সমস্ত কলকারখানা দিয়ে ধোঁয়া বের হয়, এগুলা বন্ধ করার ব্যাপারে আমি ক্যাম্পেইন করব। এরপরে আমি যে জায়গাতে থাকি হাতিয়া, সেখানে কিন্তু নদী ভাঙানো, আমার বাড়ি ভেঙে গেছে, আমি সেখানে একটু কাজ করতে চাই রাজনৈতিক মঞ্চে থেকে। সেটা হচ্ছে হাতিয়ার ভাঙন রোধ করে এই মানুষগুলোকে বাঁচাতে চাই। আপনি জানেন আমার বাড়ি সব ভেঙে গেছে, কিন্তু এত ভাঙা ভাঙছে হাতিয়ার আপনি কি ভাঙন রোধ করা। পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন? না, আমি নির্বাচন ব্যক্তিগতভাবে করব না, কিন্তু আমার দল করবে, আমার দলের লোকেরা করবে। সেখানে আমরা দেখব ভালো লোক আছে কিনা, আমরা যোগ্য লোকের নমিনেশন দেব, যোগ্য লোক না হলে আমরা নমিনেশনই দেব না। আপনার যে গত 12 বছরের ডেস্টিনির 12 বছর আপনি জেলে ছিলেন, তার আগে 2000 সালে ডেস্টিনির যাত্রা শুরু, তারপরের যে আপনার ভাবমূর্তি, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন যে মানুষ আপনাকে এই রাজনৈতিক জায়গা থেকে আপনাকে বিশ্বাস করবে, মানে ভরসা আমি রাখবে? একটা কথা বলি, জি বলেন। আপনি আমার কথাই বলি, আমার ভাবমূর্তি কখনো খারাপ হয়নি। আপনি যদি সেটার প্রমাণ চান, একটা কাজ করেন, আপনি একদিন অনলাইনে ভোটিং নেন এবং সেই ভোটিং এ আপনি শর্ত দিয়ে দিবেন কেবলমাত্র ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা ভোট দেবে, আর কেউ দেবে না। সেখানে দেখবেন আমার বিরুদ্ধে ভোট পড়লে 1000 খানিক পড়বে, আর 46 লাখ ভোটে পড়বে আমার পক্ষে। আপনার এই আত্মবিশ্বাসের জন্য আপনাকে প্রশংসা করতেই হয় ডেফিনেটলি। আর আপনার পক্ষে যারা আছে, যারা আপনাকে বিশ্বাস করে, তারাও খুবই অ্যাক্টিভ, এটাও আপনার ক্রেডিট। এবং থ্যাংক ইউ। যারা প্রশ্ন করছে যে তাদের টাকাটা তারা কবে ফেরত পাবে, বিনিয়োগের টাকা আমি কবে পাবে, তাদেরকে তাদের আশ্বস্ত কাজ করার কত জন্য বড় আপনার হয়েছে। মাধ্যমে আমি আপনার মাধ্যমে এই খবরটাই দিতে চাই, এটাই হলো মূল খবর। আজকের সাক্ষাৎকারের কিন্তু সামারি এটা, চলেন আমি এটা বলে দেই। আমি সেটা একটা প্ল্যান করেছি, দ্রুত টাকা দিতে পারবো যারা সমিতিতে আছে, সমিতির গ্রাহক যারা, সেখানে তাদের গ্রাহক সংখ্যা 8.5 লক্ষ। কারণ সমিতিতে সরকারের, এই যে বর্তমান সরকারের থেকে সমবায় আপনার অধিদপ্তর যে থেকে একটা কমিটি গত করেছে, 12 বছরের সেই কমিটিতে ডেস্টিনির যারা আছে এরা আমার পছন্দের 12 কমিটি। বছর যাদেরকে আমি বলেছি তোমরা আমাকে সিইও হিসাবে নিয়োগ দাও, এমপ্লয় আমাকে 1000 টাকা বেতন দিলে হবে। আমি তোমাদেরকে হেল্প করতে চাই, আমার বেতন দরকার নাই, আমি তোমাদেরকে হেল্প করতে চাই কিভাবে তোমরা মাল্টিপারপাসের মানুষের বিনিয়োগের টাকা ফেরত দিবে। আই উইল হেল্প ইউ। এই টাকাটা আগে ফেরত দেওয়া যাবে, কেমন? দ্বিতীয়টা হচ্ছে কি, আপনার ট্রি প্ল্যান্টেশন রায় হয়ে গেল কিন্তু মাত্র জানুয়ারি মাসে। এইটার টাকা ফেরত দিতে গিয়ে আপনার মনে হয় নতুন একটা বোর্ড করতে হবে, কারণ ট্রি প্ল্যান্টেশনের কোনো বোর্ড নাই, কিন্তু এখন কোনো বোর্ড নাই, বোর্ড ভেঙে দিছে দুদক। সেখানে একটা বোর্ড ফর্ম করতে হবে, একজন চেয়ারম্যান লাগবে, একজন এমডি লাগবে, একজন ডাইরেক্টর ফিনান্স লাগবে, এমপ্লয়ি লাগবে, এবং সম্পদগুলোকে বুঝে নিতে হবে। এবং দোনো ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে পলাশ ভাই, দোনো ক্ষেত্রে কিন্তু দুদকের থেকে ব্যাংক অ্যাকাউন্ট অবমুক্ত করে নিতে হবে, প্রপার্টি গুলো ফেরত নিতে হবে, নাইলে কাউকে 1 টাকাও দেওয়া সম্ভব না। কারণ আমাদের সম্পত্তি, কিন্তু দুদক এটা আটকায় রাখছে, এটা দুদককে ছেড়ে দিতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষ পর্যায়ে আমাদের সাথে জয়েন করার জন্য পরবর্তীতে আরো কোনো আপনাকেও প্রশ্ন ধন্যবাদ আসলে আমাকে সময় সেটা ডাকার জন্য। সেটা নিয়ে আমি আমরা আমার কথা বলবো। বিনিয়োগকারীদের কাছে আমার মনের কথা বলতে পারছি। আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নাই, ওরা আমার প্রাণের মানুষ। শুনেন, প্রাণের মানুষ গালি দিলেও ভালো লাগে, এটা বললাম। তারা আমার প্রাণের মানুষ, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। শুধু তাদেরকে এটা বলবো, তোমরা ঘাবড়ায় যায় আবার সুইসাইড করো না, ঘাবড়ায় যায় হার্টফেল করো না। তোমাদের টাকা নিরাপদ, তোমরা টাকা পাবা। এটা হিসাবের গরু, বাঘেও মারতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি।